দ্বিতীয়বারের মতো পাকিস্তানের করাচি থেকে কন্টেইনার বহনকারী জাহাজ সরাসরি এসে ভিড়েছে চট্টগ্রাম বন্দরে। শেখ হাসিনা সরকারের পতনের পর অনেকটাই সম্পর্কের বরফ গলেছে পাকিস্তানের সাথে। দেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো পাকিস্তান থেকে সরাসরি কার্গো জাহাজ এসেছে বাংলাদেশে। ৮ শতাধিক কন্টেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরের জেটিতে ভিড়ল করাচি থেকে আসা জাহাজ। পাকিস্তানের করাচি থেকে চট্টগ্রামে একটি জাহাজ, আর সেই জাহাজ নিয়ে দারুণ টেনশন ভারতের। প্রথমবার যখন এসছে তখন, এখন আরেকটি জাহাজ এসছে, টেনশনের তাদের শেষ নেই। স্যার, আপনি নিশ্চয়ই জানেন যে আজকেও একটা জাহাজ এসে ভিড়েছে চিটাগাঙে করাচি থেকে, এবং সেটা অত্যন্ত দ্রুত গতিতে এসেছে, কারণ মালপত্র বোঝাই করা জাহাজ। এটা আপনাদের অভিজ্ঞতা, কাজের ক্ষেত্রে আপনারা দেখেছেন যে অত দ্রুত মালপত্র বোঝাই করা কোনো জাহাজ এক দেশ থেকে আরেক দেশে আসে না। এবার খেলা জমে গেছে। একদিকে করাচি থেকে নতুন করে প্রায় 1000 কন্টেইনার পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে বিশাল এক জাহাজ। অন্যদিকে বাংলাদেশে রপ্তানি করতে না পারায় খেতেই পচে নষ্ট হচ্ছে ভারতীয় পেঁয়াজ। তাতে ক্ষুব্ধ হয়ে স্বয়ং ভারতীয়রাই তাদের মলম বিক্রেতা ময়ূখ রঞ্জন ঘোষের বাড়ি ঘেরাও করেছে। এবার চিনি, আলুসহ শিল্পের কাঁচামাল নিয়ে আবারও চট্টগ্রাম বন্দরে এলো পাকিস্তানের জাহাজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি আপনাদের। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বন্ধুগণ, সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, পাকিস্তান থেকে আরও একটি জাহাজ এসেছে বাংলাদেশে, কিন্তু কি নিয়ে এসেছে সেই জাহাজে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী? এরকম অনেক কৌতূহল মানুষের মনে, বিশেষ করে ভারতীয়দের মধ্যে একটা হুলস্থুল পরিস্থিতি দেখা দিয়েছে। ভারত অনেক ধরনের কথা বলছে। পাকিস্তান থেকে বাংলাদেশে জাহাজ আসায় রীতিমতো ভারতের গলা শুকিয়ে গিয়েছে। ভারতের সঙ্গে একতরফা বাণিজ্য বন্ধ করছে ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, পাকিস্তান, চীন, রাশিয়া সহ অন্যান্য দেশগুলোর সঙ্গেও সখ্যতা তৈরি করছে ডক্টর মোহাম্মদ ইউনূস। পাকিস্তান থেকে আলু, পেঁয়াজ, চিনি এগুলো এসেছে এবারের জাহাজে। চলুন কথা না বাড়িয়ে কয়েকটা প্রতিবেদন থেকে বিস্তারিত জানার চেষ্টা করি। পাকিস্তানের এই জাহাজে দ্বিতীয়বারের মতো কি নিয়ে আসা হলো। স্বাধীনতার পর দ্বিতীয়বারের মতো পাকিস্তানের করাচি থেকে কন্টেইনার বহনকারী জাহাজ সরাসরি এসে ভিড়েছে চট্টগ্রাম বন্দরে। প্রথমবার জাহাজটি এসেছিল চলতি বছরের 13ই নভেম্বর। পাকিস্তান থেকে আসা জাহাজে কি কি মালামাল আনা হয়েছে তা এখন সবার আগ্রহের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই পাকিস্তানি জাহাজে কি কি এসেছে বাংলাদেশে তার বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। পাকিস্তান থেকে চট্টগ্রাম বন্দরে সরাসরি কন্টেইনার জাহাজ সেবা চালুর পর এবার আরও বড় পরিসরে আমদানি শুরু হয়েছে। এমভি ইউয়ান জিয়াং ফাজহাং নামের কন্টেইনার জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। নির্ধারিত সময়ের একদিন পর জাহাজটি পৌঁছায়। এটি পাকিস্তান করাচি বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে পণ্য নিয়ে দ্বিতীয়বারের মতো পৌঁছালো। এবার পাকিস্তান থেকে সবচেয়ে বেশি এসেছে পরিশোধিত চিনি এবং খনিজ পদার্থ ডলোমাইট। জাহাজে মোট 811 একক কন্টেইনার পণ্য এসেছে, যার মধ্যে 86%ই পাকিস্তান থেকে। পাকিস্তান থেকে 285 কন্টেইনারে প্রায় 7,500 টন চিনি আনা হয়েছে, যা এনেছে প্রাণ আরএফএল, শেজাদ ফুড প্রোডাক্টস, সেভয় আইসক্রিম কারখানা এবং ব্রডওয়ে ইন্টারন্যাশনাল। চিনির পর পাকিস্তান থেকে সবচেয়ে বেশি এসেছে ডলোমাইট, যা কাঁচা শিল্পে ব্যবহৃত হয়। 171 কন্টেইনারে এই কাঁচামাল এসেছে, যা এনেছে নাসির ফ্রড গ্লাস ও আকিজ গ্লাস ইন্ডাস্ট্রিজ। এছাড়া সোডা অ্যাশ, কাপড়ের রোল, আলু, আখের গুড় এবং পুরনো লোহা আমদানি হয়েছে। পাকিস্তান ছাড়াও সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছে খাদ্যপণ্য, খেজুর, লুব অয়েল এবং যন্ত্রাংশ। এতদিন পাকিস্তান থেকে পণ্য আমদানি করতে শ্রীলঙ্কা বা সিঙ্গাপুর হয়ে চট্টগ্রামে পৌঁছানো হতো, যার কারণে সময় বেশি লাগত। তবে সরাসরি জাহাজ সেবা চালুর পর ব্যবসায়ীরা এখন মাত্র 10 দিনের মধ্যে পণ্য পেয়ে যাচ্ছেন, যা রপ্তানিমুখী শিল্পের জন্য খুবই উপকারী। কর্ণফুলী লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান রিজেন্সি লাইন্স লিমিটেড জানিয়েছে, সরাসরি সেবা চালুর কারণে কন্টেইনার পরিবহনের হার বাড়ছে এবং রপ্তানিমুখী শিল্পগুলো দ্রুত কাঁচামাল পাচ্ছে। পাকিস্তান ও বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্কের ইতিহাস দীর্ঘ, তবে এই সরাসরি কন্টেইনার সেবা চালু হওয়া নতুন একটি পদক্ষেপ। বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক এখন আগের চেয়ে উষ্ণ হয়েছে, যা পাকিস্তান বাংলাদেশ বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে এটি একটি বড় পদক্ষেপ হিসেবেও দেখা হচ্ছে। শেখ হাসিনা সরকারের পতনের পর অনেকটাই সম্পর্কের বরফ গলেছে পাকিস্তানের সাথে। দেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো পাকিস্তান থেকে সরাসরি কার্গো জাহাজ এসেছে বাংলাদেশে। নতুন এই চালানে কি আছে তার বেশ কিছু তথ্য উঠে এসেছে গণমাধ্যমে।
বলা হচ্ছে শুধু পাকিস্তান থেকেই নয়, দুবাই থেকেও কিছু পণ্য এই জাহাজে করেই আনা হয়েছে দেশে। 811টি বিশাল বিশাল কন্টেইনারে করে আনা হয়েছে বিপুল পরিমাণ কাঁচামাল। কি কি পণ্য নতুন এই চালানে এসেছে তার বিস্তারিত থাকছে প্রতিবেদনে। পাকিস্তানের করাচি বন্দর থেকে কন্টেইনারে পণ্য নিয়ে দ্বিতীয়বারের মতো চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে জাহাজটি। শনিবার বিকেল 5টার দিকে এমভি ইউয়ান জিয়াংফা ঝং নামের কন্টেইনার জাহাজটি বন্দরের বহির্নোঙরে পৌঁছায়। জাহাজটিতে করে এবার পাকিস্তান থেকে সবচেয়ে বেশি এসেছে পরিশোধিত চিনি ও খনিজ পদার্থ ডলোমাইট। পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে চট্টগ্রামের সরাসরি কন্টেইনার জাহাজ যোগাযোগ চালু হয়েছিল গত নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে। এবার আমিরাত ও পাকিস্তান থেকে আনা হয়েছে 811টি একক কন্টেইনার পণ্য। এর মধ্যে 699 কন্টেইনার পাকিস্তান থেকে এবং বাকি কন্টেইনার সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছে। এ হিসেবে 86% পাকিস্তানি পণ্যের কন্টেইনার। পাকিস্তান থেকে এবার সবচেয়ে বেশি এসেছে পরিশোধিত চিনি। 285 কন্টেইনারে 1,48,200 ব্যাগ চিনি আনা হয়েছে। চিনির পরিমাণ প্রায় 7,500 মেট্রিক টন। এই চিনি এনেছে খাদ্য প্রক্রিয়াজাত শিল্প গ্রুপ, প্রাণ আরএফএল, শেহজাদ ফুড প্রোডাক্টস, সেফ আইসক্রিম কারখানা ও ব্রডওয়ে ইন্টারন্যাশনাল। চিনির পর পাকিস্তান থেকে সবচেয়ে বেশি আনা হয়েছে ডলোমাইট। এই ডলোমাইট আমদানি হয়েছে 171 কন্টেইনারে। কাঁচা শিল্পে ব্যবহারের জন্য এই কাঁচামাল এনেছে নাসির ফ্লোট গ্লাস ও আকিজ গ্লাস ইন্ডাস্ট্রিজ। পাকিস্তান থেকে আমদানি হওয়া আরেকটি পণ্য হলো সোডা অ্যাশ। এই পণ্য আমদানি হয়েছে 138 কন্টেইনারে। এছাড়া শতভাগ রপ্তানিমুখী পোশাক কারখানাগুলো এনেছে কাপড়ের রোল। মোট 46টি কন্টেইনারে রয়েছে কাপড়ের রোল। এছাড়া আলু এসেছে 18 কন্টেইনারে, আখের গুড় এসেছে 20 কন্টেইনারে। এসব পণ্যের পাশাপাশি পুরনো লোহার টুকরা, রেজিন, থ্রি পিসের মতো পণ্য আমদানি হয়েছে। আমিরাত থেকে আনা হয়েছে খাদ্যপণ্য, খেজুর, লুব অয়েল, যন্ত্রাংশের মতো পণ্য। পাকিস্তানের পাশাপাশি আমিরাত থেকেও 10 কন্টেইনারে চিনি এসেছে। এতদিন পাকিস্তান থেকে শ্রীলঙ্কা বা সিঙ্গাপুর হয়ে চট্টগ্রামে পণ্য আমদানি হতো। এখন সরাসরি জাহাজ সেবা চালুর কারণে 10 দিনে পণ্য হাতে পাচ্ছেন ব্যবসায়ীরা। এবার খেলা জমে গেছে। একদিকে করাচি থেকে নতুন করে প্রায় 1000 কন্টেইনার পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে বিশাল এক জাহাজ। অন্যদিকে বাংলাদেশে রপ্তানি করতে না পারায় খেতেই পচে নষ্ট হচ্ছে ভারতীয় পেঁয়াজ। তাতে ক্ষুব্ধ হয়ে স্বয়ং ভারতীয়রাই তাদের মলম বিক্রেতা ময়ূখ রঞ্জন ঘোষের বাড়ি ঘেরাও করেছে। ভারত থেকে বাংলাদেশ পেঁয়াজ না কেনার জন্য দেশটির কৃষকরা ময়ূখ রঞ্জন ঘোষকে দায় দিচ্ছে। সব মিলে আসলে কি ঘটছে? পাকিস্তান থেকে এবার কি কি পণ্য এলো? ডক্টর ইউনুস কেন ভারত থেকে পেঁয়াজ কেনা বন্ধ করল? বিস্তারিত থাকছে এই পর্বে। দেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো পাকিস্তান থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে কন্টেইনারবাহী জাহাজ এমভি ইউয়ান জিয়াংফা ঝং। এবার জাহাজটিতে চিনি, আখের গুড়, ডলোমাইট, সোডা অ্যাশ, থ্রি পিস, খেজুর ছাড়াও নানা ধরনের পণ্য এসেছে। এসব পণ্যের 86% পাকিস্তান থেকে এসেছে বলে জানা গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি পরিশোধিত চিনি ও খনিজ পদার্থ ডলোমাইট। শনিবার বিকেল 5টার দিকে এমভি ইউয়ান জিয়াংফা ঝং নামের কন্টেইনারবাহী জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছায়। এর আগে গত 11 ডিসেম্বর পাকিস্তানের করাচি বন্দর থেকে 811 TEUS কন্টেইনার নিয়ে জাহাজটি রওনা দেয়। তার মানে পাকিস্তান থেকে কোনো পেঁয়াজ আনা হয়নি। তাতে প্রশ্ন উঠতে পারে, পাকিস্তান থেকে তো পেঁয়াজ আনা হচ্ছে না, তাহলে ভারত থেকেও পেঁয়াজ কেনা বন্ধের কারণ কি? কারণটা স্পষ্ট। পেঁয়াজে বাংলাদেশ এই মুহূর্তে প্রায় স্বয়ংসম্পূর্ণ। এর চাইতে খুশির খবর হতেই পারে না। বাংলাদেশে অলরেডি নতুন পেঁয়াজ ওঠা শুরু করেছে, সামনে আরো নতুন পেঁয়াজ উঠবে। এরই মধ্যে তাই পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। নিজ দেশেই উৎপাদন হলে তো বিদেশ থেকে পেঁয়াজ কেনার কোনো মানে নেই। আগে দেখা যেত যখনই ভারতের পেঁয়াজ বেশি হয়ে যেত তখনই হাসিনা কিনে নিত। এতে আমাদের দেশের কৃষকেরা ক্ষতির মুখে পড়ত। এখন আর সেই দিন নাই। এমত অবস্থায় বেশ ভালোই বিপাকে পড়েছে ভারতীয় কৃষকেরা। তাদের প্রচুর উৎপাদনেও কোনো লাভ হচ্ছে না, কারণ বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করতে পারছে না তারা। তাতে ক্ষুব্ধ হয়ে অনেকেই ময়ূখ রঞ্জন ঘোষের বাড়ি ঘেরাও করেছিল। তাদের দাবি, এই মলম বিক্রেতা কুলাঙ্গারের কারণেই বাংলাদেশ ও ভারতের সম্পর্ক খারাপ হয়েছে। তাই এখন তো বটেই, সামনেও বাংলাদেশ ভারত থেকে পেঁয়াজ নাও কিনতে পারে। যেহেতু পাকিস্তানের সাথে সম্পর্কের উন্নতি হচ্ছে, সেহেতু লাগলে পাকিস্তান থেকে আনবে। শনিবার 20 ফুট দৈর্ঘ্যের 811টি কন্টেইনার ভরে পণ্য এসেছে। ভাবতে পারেন কত মাল? এর আগে এই জাহাজটি সংযুক্ত আরব আমিরাত হয়ে প্রথমে পাকিস্তান এবং পরে 370 TEUS কন্টেইনার নিয়ে গত 11 নভেম্বর প্রথমবারের মতো চট্টগ্রাম বন্দরে পৌঁছে।
সে সময় জাহাজটির বিভিন্ন কন্টেইনারে সোডা অ্যাশ, ডলোমাইট, চুনাপাথর, ম্যাগনেসিয়াম, ভাঙ্গা কাঁচ, কাঁচামাল, কাপড়, রং, গাড়ির যন্ত্রাংশ, পেঁয়াজ, আলু, খেজুর, জিপসাম, পুরনো লোহার টুকরা, মার্বেল ক্লক, কপার ওয়্যার, রেজিন এবং মাদক হুইস্কি, ভদকা ও ওয়াইন ছিল। 12 নভেম্বর জাহাজটি চট্টগ্রাম বন্দর ত্যাগ করে। ওই সময় তা নিয়ে সামাজিক মাধ্যমে বেশ শোরগোল পড়ে গিয়েছিল। ফের সেই একই জাহাজ করাচি থেকে চট্টগ্রামে এসেছে দ্বিগুণেরও বেশি পণ্য নিয়ে। যদিও এর আগে পাকিস্তান থেকে চট্টগ্রামে পণ্য আনা নেওয়া হতো তৃতীয় কোনো বন্দরের মাধ্যমে। খোঁজ নিয়ে জানা গেছে জাহাজটি কন্টেইনার খালাস ও খালি কন্টেইনার লোড করার জন্য বন্দরের এনসিটি জেটিতে 2 দিন অবস্থান করবে। কাজ শেষে যাওয়ার পথে চট্টগ্রাম থেকে ইন্দোনেশিয়ার বন্দরের জন্য 400 TEUS এবং মালয়েশিয়ার বন্দরের জন্য 600 TEUS খালি কন্টেইনার নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। জাহাজটিতে এবার আরব আমিরাত ও পাকিস্তান থেকে আনা হয়েছে 811 একক কন্টেইনার পণ্য, যা জাহাজটির প্রথম ট্রিপের চেয়ে দ্বিগুণেরও বেশি। এর মধ্যে 678 একক কন্টেইনার পণ্য এসেছে পাকিস্তান থেকে। দেশটি থেকে এবার সবচেয়ে বেশি এসেছে পরিশোধিত চিনি ও খনিজ পদার্থ ডলোমাইট। পাকিস্তান থেকে এবার 285 কন্টেইনারে 1,48,200 ব্যাগ চিনি আনা হয়েছে, যার পরিমাণ প্রায় 7,500 টন। এসব চিনি এসেছে খাদ্য প্রক্রিয়াজাত শিল্প গ্রুপ প্রাণ RFL, শেহজাদ ফুড প্রোডাক্টস, শেভয় আইসক্রিম কারখানা ও ব্রডওয়ে ইন্টারন্যাশনাল। কাজ শিল্পে ব্যবহারের জন্য চিনির পর পাকিস্তান থেকে সবচেয়ে বেশি আনা হয়েছে ডলোমাইট। এবার 171 কন্টেইনারে ডলোমাইট আমদানি হয়েছে। এই কাঁচামাল এনেছে নাসির ফ্লোট গ্লাস ও আকিস গ্লাস ইন্ডাস্ট্রিজ। পাকিস্তান থেকে আমদানি হওয়া আরেকটি পণ্য হল সোডা অ্যাশ। এই পণ্য আমদানি হয়েছে 138 কন্টেইনারে। শিল্প ব্যবহারের এই কাঁচামাল এনেছে নাসির ফ্লোট গ্লাস সহ বিভিন্ন প্রতিষ্ঠান। এছাড়া শতভাগ রপ্তানিমুখী পোশাক কারখানাগুলো এনেছে কাপড়ের রোল। মোট 46টি কন্টেইনারে রয়েছে কাপড়ের রোল। আলু আমদানি হয়েছে 18 একক কন্টেইনারে। এছাড়া জয়পুরহাটের P&P ট্রেডিং 20 কন্টেইনারে আখের গুড় এনেছে। এসব পণ্যের পাশাপাশি পুরনো লোহার টুকরা, রেজিন, 3 পিস ইত্যাদি পণ্য আমদানি হয়েছে। পাকিস্তান ছাড়াও সংযুক্ত আরব আমিরাত থেকে আনা হয়েছে খাদ্যপণ্য, খেজুর, লুব অয়েল, যন্ত্রাংশ ইত্যাদি। পাকিস্তানের পাশাপাশি আমিরাত থেকেও 10 কন্টেইনার চিনি আমদানি হয়েছে। MV ইওয়ান জিয়াং ফাচং জাহাজটির স্থানীয় প্রতিনিধি কর্ণফুলী লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান রিজেন্সি লাইন্স লিমিটেড এই সংস্থার বাংলাদেশে স্থানীয় প্রতিনিধি হিসাবে যুক্ত হয়েছে। দুবাই ভিত্তিক কন্টেইনার জাহাজ পরিচালনাকারী সংস্থা ফিডার লাইন্স DMCC দুবাই, করাচি, চট্টগ্রাম, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভারত, দুবাই রুটে MV ইওয়ান জিয়াং ফাচং জাহাজটি চালু করেছে। কর্ণফুলী লিমিটেডের নির্বাহী পরিচালক আনিসুদ্দৌলা বলেন, জাহাজটিতে প্রথমবারের তুলনায় এবার দ্বিগুণ কন্টেইনার এসেছে। সরাসরি জাহাজটি আসায় সময় কয়েকদিন কম লাগছে, এতে ব্যবসায়ীদের খরচ সাশ্রয় হচ্ছে। শিপিং এজেন্ট, বন্দর ব্যবহারকারী ও আমদানিকারকদের মতে দুবাই, করাচি, চট্টগ্রাম রুটে সরাসরি কন্টেইনার জাহাজ চালু হওয়ায় মেরিটাইমে গুরুত্বপূর্ণ 2 বিবেচ্য বিষয় ভাড়া ও সময় সাশ্রয় হচ্ছে। পাকিস্তান থেকে এতদিন শ্রীলঙ্কা বা সিঙ্গাপুর হয়ে চট্টগ্রামে পণ্য আমদানি হতো। তাতে এসব কন্টেইনার একবার এসব বন্দরে নামানো হতো, আবার চট্টগ্রামমুখী জাহাজে তুলে দেওয়া হতো। এতে সময় লাগতো বেশি। এখন সরাসরি জাহাজ সেবা চালুর কারণে 10 দিনে পণ্য হাতে পাচ্ছেন ব্যবসায়ীরা। আর এসব দেখে হিংসায় পুড়ছে ও রাগে ফুঁসছে প্রতিবেশী দেশের অমানুষেরা। তবে সব দেশেই তো কিছু ভালো মানুষ থাকে। দেশটির ভালো মানুষেরা ক্ষোভে ফাটছে ময়ূক, শুভেন্দুদের উপরে, কারণ তাদের কারণে ভালো মানুষেরা বিপদে পড়েছে। কৃষকেরা ন্যায্য মূল্য না পেয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। তাতে ময়ূকের বাড়ি ঘেরাও থেকে শুরু করে মামলাও ঠুকে দিচ্ছেন। ময়ূক রঞ্জন ঘোষের খেলা শেষ। ভারতে ময়ূকের বিরুদ্ধে মামলা, বলছেন পশ্চিমবঙ্গের লেখক মানিক ফকির। মানিক ফকির বলেন, ময়ূক রঞ্জন বলছে চট্টগ্রাম দখল করে নিবে। এটা একটা ফানি, এটা জোকারি ছাড়া আর কিছু নয়। বাংলাদেশকে নিয়ে প্রশংসা করেন এবং বলেন, ছোট্ট রাষ্ট্র বাংলাদেশ আজ কোথা থেকে কোথায় চলে গেছে। শুভেন্দু অধিকারীকে নিয়ে মানিক ফকির বলেন, সে তো একটা কুলাঙ্গার। সে কি করে দাবি করে বাংলাদেশ থেকে হাতে টানা রিক্সা কলকাতায় আসছে? বাংলাদেশে হাতে টানা রিক্সা আছে নাকি? তবে ভারতের সাথে আমাদের সম্পর্কের অবনতির জন্য কেবল ময়ূক কিংবা শুভেন্দুকে দায়ী করে লাভ নেই। অতীতে সম্পর্ক ভালো ছিল, এটা একটা ডাহা মিথ্যা কথা। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক শুধু হাসিনার আওয়ামী শাসন আমলের সঙ্গে ভালো ছিল, সাধারণ মানুষের সঙ্গে নয়। তবে হ্যাঁ, হাসিনা পতনের পর ময়ূক শুভেন্দুদের কাজকাম সম্পর্ক দ্বিগুণ খারাপ করেছে। এছাড়া ভারতের হিন্দু জাতীয়তাবাদীরা ইউনুসের কুশপুত্তলিকা পুড়িয়েছে এবং বাংলাদেশের পতাকার অবমাননা করেছে। বিষয়টি বাংলাদেশে ভারতের প্রতি ক্ষোভ দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। ডিসেম্বরের শুরুতে প্রায় 50 জন বিক্ষোভকারী উত্তর পূর্ব ভারতের শহর আগরতলায় বাংলাদেশে হাই কমিশনে প্রবেশ করে হামলা করে। এর আগে অক্টোবরে এক সমাবেশে বাংলাদেশের পতাকাকে অসম্মান করার অভিযোগে হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে গ্রেফতার করা হয়। কিন্তু তার অন্ধ সমর্থকরা দাবি করে যে তাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল কারণ তিনি তার দেশে হিন্দুদের বিরুদ্ধে হামলার বিষয়ে সোচ্চার হয়েছিলেন। ইউনুস সম্প্রতি একটি ভারতীয় সংবাদ সংস্থাকে বলেছেন যে হিন্দুদের বিরুদ্ধে সহিংসতার দাবিগুলো অতিরঞ্জিত ছিল, যা ক্ষোভের জন্ম দিয়েছে। সুপ্রিয় দর্শক, দিন শেষে বলতে চাই, ভারতের সাথে আমাদের কখনোই সুসম্পর্ক ছিল না, এখনো নেই, এমনকি ভবিষ্যতেও দরকার নেই। আপনি কি বলেন? আমাদের সাথে একমত হলে কমেন্টে ইয়েস লিখুন।
পাকিস্তানের করাচি থেকে চট্টগ্রামে একটি জাহাজ আসবে, সেই জাহাজ নিয়ে দারুণ টেনশন ভারতের। প্রথমবার যখন এসছে তখন, এখন আরেকটি জাহাজ এসছে, টেনশনের তাদের শেষ নেই। তো প্রথম আলোর একটি রিপোর্ট যে পাকিস্তান থেকে সেই জাহাজে এবার যা যা এলো সেটা ব্যাখ্যা করতে হচ্ছে। কেন ব্যাখ্যা করতে হচ্ছে? ভারতের সম্ভবত উত্তেজনা বা ভয় দূর করার জন্য। পাকিস্তানের করাচি বন্দর থেকে কন্টেনার পণ্য নিয়ে দ্বিতীয়বারের মতো চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে পৌঁছেছে সেই জাহাজ। নির্ধারিত সময়ের একদিন পর আজ শনিবার বিকেল 5টার দিকে MV ইউয়ান জিয়াং ফা জং নামের কন্টেনার জাহাজ বন্দরে পৌঁছায়। জাহাজটিতে করে এবার পাকিস্তান থেকে সবচেয়ে বেশি এসেছে পরিশোধিত চিনি ও খনিজ পদার্থ ডলোমাইট। আমাদের চিনি এবং তেল খুব দরকার, এটা কি কারণে বলছি দর্শক পরে বলবো। তো চিনির খুবই চাহিদা, তেলেরও দরকার। পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে চট্টগ্রামের সরাসরি কন্টেনার জাহাজ যোগাযোগ চালু হয়েছিল গত নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে। প্রথমবার 370 একক কন্টেনারে আনা হয় জাহাজটি করে। এর মধ্যে পাকিস্তান থেকে আনা হয় 297 একক কন্টেনার, বাকিগুলো সংযুক্ত আরব আমিরাত থেকে। এবার আমিরাত ও পাকিস্তান থেকে আনা হয়েছে 811 একক কন্টেনার পণ্য, যার মধ্যে 86% পাকিস্তানের। পাকিস্তান থেকে এবার সবচেয়ে বেশি এসেছে পরিশোধিত চিনি। চিনির খুবই প্রয়োজন বাংলাদেশে। মোট 285 কন্টেনারে 1,48,200 ব্যাগ চিনি আনা হয়েছে, যা রমজানের মধ্যে খুবই দরকার হবে। রমজানের আগে হাহাকার পড়ার কথা চিনির, সেই হাহাকারটা এবার হয়তো এর প্রভাবে কিছুটা কমবে। চিনির পরিমাণ প্রায় 7,000 টন। এই চিনি এনেছে খাদ্য প্রক্রিয়াজাত শিল্প গ্রুপ, প্রাণ RFL, শেহজাদ ফুড প্রোডাক্টস, সেভয় আইসক্রিম কারখানা ও ব্রডওয়ে ইন্টারন্যাশনাল। চিনির পর পাকিস্তান থেকে সবচেয়ে বেশি আনা হয়েছে ডলোমাইট। ডলোমাইট আমদানি হয়েছে 171 কন্টেনারে। কাঁচা শিল্পে ব্যবহারের জন্য এই কাঁচামাল এনেছে নাসির ফ্লোট গ্লাস ও আকিস গ্লাস ইন্ডাস্ট্রিজ। পাকিস্তান থেকে আমদানি হওয়া আরেকটি পণ্য হলো সোডা অ্যাশ। এই পণ্য আমদানি হয়েছে 138 কন্টেনারে। শিল্পে ব্যবহারের এই কাঁচামাল এনেছে নাসির ফ্লোট গ্লাস সহ বিভিন্ন প্রতিষ্ঠান। এছাড়া শতভাগ রপ্তানিমুখী পোশাক কারখানাগুলো এনেছে কাপড়ের রোল। মোট 46টি কন্টেনারে রয়েছে কাপড়ের রোল। আলু আমদানি হয়েছে 18 একক কন্টেনারে। এছাড়া জয়পুরহাটের P&P ট্রেডিং 20 কন্টেনারে আখের গুড় এনেছে। এসব পণ্যের পাশাপাশি পুরনো লোহার টুকরা, রেজিন, 3 পিস ইত্যাদি পণ্য আমদানি হয়েছে। পাকিস্তান ছাড়াও সংযুক্ত আরব আমিরাত থেকে পণ্য এসছে। আমিরাত থেকে আনা হয়েছে খাদ্যপণ্য, খেজুর, লুব অয়েল, যন্ত্রাংশ ইত্যাদি। পাকিস্তানের পাশাপাশি আমিরাত থেকেও 10 কন্টেনার চিনি আমদানি হয়েছে। যাই হোক, এখন বিষয়টা হলো এগুলি কথা হচ্ছে যে জাহাজ চট্টগ্রাম বন্দরে কি পরিমাণ আসা যাওয়া করে, এইগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই। পাকিস্তান থেকে কেন আসলো, এটাই হচ্ছে ভারতের মাথা ব্যথা। তাহলে পাকিস্তানের সাথে কি আমাদের সরাসরি কোনো জাহাজ চলাচল থাকবে না? আমদানি পণ্য আমদানি রপ্তানি হবে না? এই বিষয়গুলো পরিষ্কার হওয়া দরকার। পাকিস্তানেরও ভারতের পরিষ্কার হওয়া দরকার, এবং ভারত যাতে এইগুলো নিয়ে যাতে কোনো টেনশন তৈরি না করে, এটাকে স্বাভাবিক আমদানি রপ্তানি বাণিজ্যের অংশ হিসেবে যাতে মনে করে, এবং যাতে বাংলাদেশের উপর খড়গহস্ত না হয় এইসব কারণে। দর্শক স্যার, আপনি নিশ্চয়ই জানেন যে আজকেও একটা জাহাজ এসে ভিড়েছে চিটাগাঙে করাচি থেকে, এবং সেটা অত্যন্ত দ্রুত গতিতে এসেছে, কারণ মালপত্র বোঝাই করা জাহাজ, এটা আপনাদের অভিজ্ঞতা কাজের ক্ষেত্রে আপনারা দেখেছেন যে অত দ্রুত মালপত্র বোঝাই করা কোনো জাহাজ এক দেশ থেকে আরেক দেশে আসে না। 9 দিনে 11 তারিখ শুরু করেছিল করাচি থেকে, আজকে 20 তারিখ পৌঁছেছে চিটাগাঙে। 9 দিনে পাকিস্তান থেকে অত্যন্ত সুকৌশলে, আমি প্রোডাকশন টিমকে বলবো যদি ছবিটা সম্ভব হয় একবার একটু চালানোর জন্য, আরব সাগর হয়ে ভারতের একেবারে দূর থেকে, মানে ইন্টেনশনালি ভারতের থেকে দূরত্ব রাখা হয়েছে, এবং ভারত আর শ্রীলঙ্কার মাঝে যে প্রণালীটা সেটাকে এড়িয়ে গিয়ে শ্রীলঙ্কার পেছন দিয়ে ভারত মহাসাগর দিয়ে আন্তর্জাতিক জলসীমানা দিয়ে চিটাগাঙে গিয়ে পৌঁছেছে। এই যে দেখুন, এই জাহাজটা এসেছে ইউয়ান জিয়াং ফা ঝান, বাংলাদেশের চট্টগ্রামে। এটা আজকে আবার এসে ভিড়েছে। দেখুন কন্টেনারগুলো দেখলে হয়তো আপনি বুঝতে পারবেন যে কন্টেনারগুলো কি ধরনের, কারণ আপনারা বিভিন্ন সময় এরকম জাহাজ দেখেছেন, আপনাদের অভিজ্ঞতায় আছে, আপনারা চোখের সামনে দেখেছেন কি লোড করা আছে। কারণ এই যে জাহাজটা অত্যন্ত দ্রুত গতিতে এসেছে, অত্যন্ত তাড়াহুড়োয়। তাহলে কি এর মধ্যে আমাদেরকে
ভাবতে হবে যে আবারও সেই রকম ভাবে অস্ত্রশস্ত্র কিছু আসছে পাকিস্তান থেকে? এটা পাকিস্তানি জাহাজ ইউয়ান জিয়াং ঝাফান ফাজান, এটা তো আমি জানি না কোন দেশের ভাষা, হতে পারে চাইনিজ অর সামথিং লাইক দ্যাট মনে হয়। কিন্তু এটা করাচি থেকে জাহাজটা এসেছে। করাচিতে ওখান থেকে এসছে নিশ্চয়ই কিছু বিশেষ কিছু জিনিস নিয়ে। এখন সেখানে হাতিয়ার হতে পারে, কেননা এখন ওদের যদি ট্রেনিং দেওয়ার দরকার পড়ে, যেটা বলেছে ঘরে ঘরে বন্দুক আমরা আনবো, আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত হব, শুনুন সেইটা যদি হয় তাহলে অ্যাডিশনাল ওয়েপন রিকোয়ারমেন্ট একটা থাকবে, বিভিন্ন ধরনের ওয়েপন, নট নেসেসারিলি তোমার খালি রাইফেল অর দ্য LMG অর দ্য MMG অর দ্য মর্টার, তারও বাইরে কিছু হতে পারে। প্লাস যেটা পাকিস্তান একটা ইয়াং ছেলে বলল, আমরা বাংলাদেশের ভাইদের আমাদের পরমাণু অস্ত্র দেব। সুতরাং এখানে যে কোনো অপশান হতে পারে। যে জায়গাটা আমি বারবার একটু চেষ্টা করছি বোঝাবার জন্য, সেটা হচ্ছে যে আমাদের ইন্টেলিজেন্স ব্রাঞ্চকে আরও অ্যাক্টিভ, মানে প্রোঅ্যাক্টিভ হতে হবে। কারণ এই জিনিসগুলো যে করাচির থেকে ছাড়া পেল, করাচির থেকে আসছে শ্রীলঙ্কা হয়ে, তারপরে এখন যদি আমাদের সুসম্পর্ক থাকতো, ধরো তুমি শ্রীলঙ্কার থেকে যারা ওই জলপথে আসছে আরব সাগরের দিয়ে, ভারত মহাসাগর দিয়ে, তারপরে স্কার্টিং করে ওরা আসছে। কারণটা হচ্ছে যে আমাদের যে মেরিন যে এরিয়াটা, শোর থেকে মেরিনের একটা এরিয়া থাকে যে পর্যন্ত সেই দেশের জাহাজ ছাড়া অন্য কেউ যেতে পারে না ইন দ্য পিস টাইম। যুদ্ধের সময় তো সে অন্য কত ব্যাপার হবে, কিন্তু সেই জায়গাটায় এখানে মানে ইউ ক্যান ডিডিউস এনিথিং, যে এটা হঠাৎ এত তাড়াহুড়ো করে কেন এখানে এলো। সুতরাং সেই জায়গাটায় কিন্তু আমাদের যদি ইন্টেলিজেন্স খুব অ্যাক্টিভ থাকতো, কিংবা ওই দেশে যখন করাচি থেকে আসছে, তার মানে কি পাকিস্তান থেকে, এখন পাকিস্তান থেকে যদি আমাদের একটা অ্যাক্টিভ ধরনের ইউনিট থাকতো যারা বলতে পারতো যে সামথিং ইজ মুভিং অ্যান্ড মাইট গো টু চিটাগং। এখন চিটাগংয়ের কী হচ্ছে যে চিটাগংয়ে একটা দের ইজ এ মানে ওদের মাথায় কিছু এসছে যে আমরা এদেশ আমরা আলাদা হয়ে যাব, যারা আরাকানের সঙ্গে কিংবা চিটাগং পাকিস্তান, তারা বাংলাদেশে থাকতে চায় না। এখন সেটাও হতে পারে তাদের দমন করার জন্যই তাই অ্যাডিশনাল ওয়েপনস এবং লেটেস্ট ওয়েপন মডার্নাইজেশন, যে মডার্নাইজড ওয়েপন সেগুলো আসছে কিনা। তাহলে গেলে এই যেটা বলছে জেল ভেঙেছে কিংবা আদারওয়াইজ এইসব লোকের হাতে যদি এইগুলো পৌঁছে যায়, ইট ইজ গোয়িং টু বি এ ভেরি ভেরি সিরিয়াস সিচুয়েশন। তাহলে কি এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তান বাংলাদেশে এসে ঘাঁটি গাঁটছে, আরো বড় রকম কোনো পরিকল্পনা সাজাচ্ছে বলে মনে হয় আপনার? যখন ওদের ওপেন টিকিট দিয়ে দিয়েছে যে আপনারা আসতে পারেন আমার দেশে, কোনো ভিসা টিসা কোনো ইজ নট এ ভেরি ডিফিকাল্ট থিং, সুতরাং এখানে জায়গাটা কি, এখানে তো নিশ্চয়ই সেই এখন তো আর মারপিট করতে পারবে না। এখন তারা চাইছে যে ইয়েকে বাংলাদেশ করা হয়েছিল ইস্ট পাকিস্তানকে কেটে দিয়ে, এখন সেই জায়গায় তারা চাইছে আমরা আমাদের অথরিটিটাকে রিএস্টাবলিশ করবো, এবং ইন দ্য নেম অফ রিলিজিয়ান, যে উই আর ব্রাদার্স, তুমিও ইসলাম আমিও ইসলাম। শুধু সেই জায়গাটায় হতেই পারে কোনো ইট ইজ এনিবডিজ গেস যে ওর মধ্যে কী আছে। তবে এটা জানতে দেরি হবে না যখন ওটা আনলোড হবে। কিন্তু আগেরবার যে জাহাজটা এসেছিল আনলোড করাই হয়নি কারোর সামনে, সেটা কোথায় চলে গেল? না, সেটা তো আগেরবারে যেটা হয়েছিল, এটা আনা হয়েছিল একজন পার্টিকুলার লোকের, তিনি এখনো পর্যন্ত বোধহয় ইন্ডিয়াতে পৌঁছননি, যে 10 ট্রাক ওয়েপন এসেছিল, 10 ট্রাক পাকিস্তান থেকে বাংলাদেশে, পাকিস্তান থেকে নয় বোধহয় একটা থাইল্যান্ড এইসব দিক দিয়ে কোথাও এসেছিল যতটুকু আমরা জানি। এবং উইথ দ্য স্পেসিফিক টাস্কটা ছিল যে এই ওয়েপনগুলো ডিস্ট্রিবিউট করা হবে ইন্ডিয়ান ইনসার্জেন্টস গ্রুপদের। কিন্তু ওখানে কিছু ডেডিকেটেড অফিসার ছিলেন যারা এগুলোকে যখন দেখতে পেয়েছেন তো আটকে দেন। পুলিশের যে মেরিন পুলিশ যারা ছিল তাদের আটকে দেওয়া হয়, এবং সেটা পরবর্তীকালে আর কোনো কিছু আমরা জানি না কি হয়েছে। এবং এই যেটা করা হলো, সেই পরিপ্রেক্ষিতে যারা ওই আটকে ছিল তাদের আর খোঁজ পাওয়া যায়নি পরবর্তীকালে, কি হয়েছে সেটা জানা গেছে এনিবডি ইজ নো। সুতরাং এই যে জায়গাটা আবার চেষ্টা চলছে, এখন প্রশ্ন উঠছে ক্ষমতার যে লোভটা, ইট ইজ অ্যালিক্সিড টু দি পলিটিশিয়ান যে ক্ষমতায় থাকা। আমি বেশ কিছু বড় নেতাদের দেখেছি যখন তারা হেরে যেত কিংবা মন্ত্রী হতো না, তখন তাদের চেহারাটা খারাপ হয়ে যেত। ইউনুস বাবুর তাই হয়েছে, এখন তিনি ক্ষমতার স্বাদ পেয়েছেন, এবং ক্ষমতার স্বাদ যে পায় সে কিন্তু সহজে ক্ষমতা ছাড়তে চায় না, সে আর্মি হোক সিভিলিয়ান হোক। সেখানটায় যেটা হচ্ছে, আমি যেটা মনে হচ্ছে যে উনি গ্র্যাজুয়ালি ধীরে ধীরে যেটা স্টেটমেন্ট দিয়েছেন যে আমাদের ইলেকশন হলে সেটা কবে এন্ড অফ 2025 সংস্কারের বিষয়টা উনি দেখবেন, তারপরে ভাববেন। হ্যাঁ, সেটাই। সুতরাং তুমি চিন্তা করে বুঝতে পারছো যে কিভাবে এই কদিনের মধ্যে তিনি সেই স্বাদটুকু পেয়ে গেছেন। এবং তার সঙ্গে যারা রয়েছে, আমার মনে হয় না
যে তারা যথাযোগ্য গাইডেন্স দিচ্ছেন। কিছু ব্যুরোক্র্যাট আছে, কিছু ভালো ব্যুরোক্র্যাট, আমার পরিচিতের মধ্যে একজন আছেন যিনি এখানে ডেপুটি হাই কমিশনার হিসাবে ছিলেন, তিনি এখন ওদের একটা উচ্চ পদে রয়েছেন, খুব একজন অ্যাডভাইসার হিসাবে। কিন্তু আমরা আমাদের এখন যেটা করণীয় ভারতবর্ষের, সেটা কি, সেটা আমাদের একটুখানি নজর দিতে হবে। আমাদের প্রথম কথা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের সীমান্ত সেই জায়গাগুলো আমাদের আরও বেশি স্ট্রেংথেন করতে হবে বাই ডিপ্লয়িং অ্যাডিশনাল ট্রুপস অর বাই ইন্ট্রোডিউসিং লেটেস্ট গ্যাজেট, যাতে করে উই রিসিভ দ্য অ্যাডভান্স অ্যালার্ম যে কেউ আমার দিকে আসছে। এই যে মাঝে মাঝে খবর পাই পাঞ্জাবে কী হতো, যখন ওরা ওপরে পারলো না তখন ওরা না বানাতো, নালা বানাতো, তার ভেতর থেকে ক্রল করে করে আসতো, যাতে করে ওই বিশেষ করে খালিস্তানি মুভমেন্টের সময়। কারণ আই হ্যাভ কমান্ডেড দ্য মোস্ট ডিফিকাল্ট এরিয়া ওইখানে পাঞ্জাবে। তো এই জায়গাগুলোতে আমার মনে হয় যে আমাদের আরও বেশি সতর্ক হতে হবে এবং প্রম্পট হতে হবে। আমাদের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টটাকে যদি ওরা মানে ভালো ইন্টেলিজেন্স না দিতে পারে, তাহলে অন্যকে দেখো, তাদেরকেই বসিয়ে রাখতে হবে আইবিতে কিংবা অন্য ডিফারেন্ট অর্গানাইজেশনে নয়। ইট ইজ দ্য কোশ্চেন অফ মাই মাদারল্যান্ড, মাই কান্ট্রি, যাকে বাঁচাতে গেলে আই নিড অ্যাডভান্স ইনফরমেশন অ্যান্ড ইন্টেলিজেন্স, সো দ্যাট যে আমার সামনে ইনভিজিবল এনিমি, সে জানে যে আমি একজন তার শত্রু, কিন্তু আমি জানি না যে ওই লোকটা শত্রু না মিত্র। সুতরাং আমাদের প্রোঅ্যাক্টিভ হতে হবে এবং আরও বেশি মানে ট্রেনিং দাও, করো, যা খুশি করো, বাট উই ক্যান নট সিট আইডল। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা, আপনারা দেখতে পারলেন পাকিস্তানের এই জাহাজে কি নিয়ে আসা হয়েছে, সেটা আপনারা দেখলেন। ব্যক্তিগত অভিমত কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন, আপনাদের মতামত প্রকাশ করবেন, কি বলতে চান। পাকিস্তানের জাহাজ বাংলাদেশে আসায় ভারতের ঘুম হারাম হয়ে গেছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন অনেকগুলো প্রতিবেদন যে ভারতের কৃষকরা রাজপথে নেমে গেছে, নরেন্দ্র মোদীকে বয়কটের ডাক দিয়েছে। সাধারণ কৃষকরা তাদের ন্যায্য মূল্য পাচ্ছে না। আলু পেঁয়াজ না কেনাই ভারত থেকে বাংলাদেশ আলু পেঁয়াজ না কেনার কারণেই এখন কঠিন বিপাকে ভারতীয় কৃষকরা। ভারতের সাধারণ কৃষকরা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন করছে, বিক্ষোভ করছে। আপনারা দেখেছেন ইতিমধ্যে প্রতিবেদনগুলা। এতদিন ভারত আমাদেরকে হুমকি ধামকি দিয়ে আসছিল, নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছিল, কিছু হলেই বলতো আলু পেঁয়াজ পাঠানো বন্ধ করে দেবে। এখন ভাই আমাদের আলু পেঁয়াজ লাগবে না, আমরা পাকিস্তান থেকে নিয়ে আসতে পারবো। কিন্তু দিন শেষে কী দেখলেন, যে ভারত থেকে যদি আমরা আলু পেঁয়াজ না কিনি, তাদেরকে না খেয়ে মরতে হবে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভারত মনে করছিল ভারত ছাড়া বাংলাদেশ চলতে পারবে না, বাংলাদেশ অচল। কিন্তু এটা ভুলেই গেছিল এখন বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এবং রাষ্ট্র ক্ষমতায় আছে নোবেলজয়ী অধ্যাপক ইউনুস। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভারতকে বাংলাদেশের প্রয়োজন নাই, ভারতেরই বাংলাদেশকে প্রয়োজন এখন। আপনারা আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।